নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক ও কাল্পনিক গল্প ও রহস্যের জাল দিয়ে বানানো আমাদের এক বিশেষ নিবেদন, রূপকথা। রূপকথার প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব রূপকথার শ্রোতা বন্ধুরা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন। পৌষের শেষ, প্রচণ্ড শীতের কনকনে এক মধ্যরাত। হঠাৎ ঘরের জানালার একটা পাল্লা খুলে গেল, আর ঠান্ডা হাওয়া বন্ধ ঘরে প্রবেশ করতেই ঘুমটা ভেঙে গেল। আর শুয়ে থাকতে না পেরে উঠে যেতেই হলো জানালাটি বন্ধ করতে। আর তখনই শুনলাম দূরে কোথাও বাজনার শব্দ। সেই শব্দের কারণ জানতে গায়ে একটা চাদর জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম কাঁচা মাটির পথে। সেই পথ গোল করে বেঁকে গ্রামের শেষ সীমানায় জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেছে। একধারে উঁচু উঁচু গাছে ঘেরা ঘন আমবাগান, আর অপরদিকে ফাঁকা চাষের জমি। বাড়ির থেকে কিছুটা দূরে একটা মুদির দোকান। দোকান বন্ধ হলেও তার সামনে টালির চাল দেওয়া কিছুটা ফাঁকা জায়গা দেখে সেদিকে এগোলাম। সামনে যেতেই বাঁশের চাল দেওয়া একটা উঁচু জায়গা চোখে পড়তেই সেখানে গিয়ে বসলাম। কাছাকাছি কোনো জীবন্ত প্রাণীর শব্দ নেই। চারিধারে একটানা বয়ে চলেছে হাওয়া, আর তারই মধ্যে বহু দূরে রাতের নিস্তব্ধ নিঝুম পরিবেশকে তোলপাড় করে কাঁপিয়ে একভাবে বেজে চলেছে সেই হাড় কাঁপানো বাজনার ধ্বনি। ক্রমেই সেই বাজনার ধ্বনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। অনুভব করলাম প্রকৃতির কোনো তীব্র অপশক্তি আমাকে অভিভূত করে ফেলছে আস্তে আস্তে। একটা অহেতুক ছেলে মানুষই ভয় আমাকে পেয়ে বসলো। হঠাৎ সামনে তাকাতেই দেখলাম একদল মানুষ উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে আসছে। তাদের মধ্যে ছেলে মেয়ে, বাড়ির বউ, সাধু সন্ন্যাসী সবাই আছে। একদল মানুষের হাতে দা, কুড়ুল, শাবল, লাঠি আর মশাল, আর অপর দলের মানুষের কোলে একটা ছোট্ট বাচ্চার মতন দেখতে এক বিকট মূর্তি। সবাই বাজনার তালে তাল দিয়ে অবিরত নিজের মাথা ঝাঁকিয়ে চলেছে। মাঝে মধ্যে কোনো কোনো মহিলা মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তখন তাদের মধ্যে থেকে কেউ একজন এগিয়ে এসে জ্যান্ত কালো মুরগি নিজের দাঁতে ছিঁড়ে তার রক্তপান করছে। তারপর সেটা ছুঁড়ে দিচ্ছে আকাশের দিক লক্ষ্য করে। সেই ছুঁড়ে দেওয়া মুন্ডুহীন মুরগির মৃতদেহ নিমিষে সাবার হয়ে যাচ্ছে পৈশাচিক মানুষগুলোর ভিড়ে। সবার পিছনে কয়েকজন মানুষের কাঁধে চেপে এগিয়ে আসছে একটা বাঁশের মাচার উপর নরমুন্ডু আর হাড়ে সুসজ্জিত সিংহাসনে বিরাজমান এক জটা জুটোধারী কাপালিক।
গ্রামের মানুষ যখন লেপের তলায় শুয়ে রাত কাটাচ্ছে, তখন প্রকৃতির মাঝে এই উন্মত্ত মানুষগুলো হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে কোন তাণ্ডব খেলায় মেতেছে। আমি যখন অন্ধকার দোকান ঘরের সামনে বসে এইসব ভাবছি, তখনই দেখলাম সেই কাপালিক নরকরটি থেকে কিছুটা সিঁদুর হাতের মুঠোয় তুলে নিয়ে কি একটা মন্ত্র পড়ে তাতে 7 বার ফু দিয়ে ছুঁড়ে দিল মানুষের ভিড়ে। আর সঙ্গে সঙ্গে আকাশ বাতাস চকিত করে চারিধারে মহিলাদের ক্রন্দন ধ্বনি ফুটে উঠল। সেই তালে তাল রেখে বাজনার ধ্বনি চরমে উঠল। আর ঠিক তখনই দেখলাম একজন ব্যক্তি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে কলার পাতার মোড়কে করে কিছু একটা জিনিস বাড়ির ভিতরে ছুঁড়ে দিল। অমনি একটা অজানা ভয় আমার বুকটাকে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে দিতে চাইল। আমি গায়ের চাদরটা আগাগোড়া ঢেকে অন্ধকারে বসেছিলাম বলেই হয়তো আগন্তুক আমাকে দেখতে পায়নি। এমন সময় সেই উন্মত্ত শোভাযাত্রার পথ আগলে দাঁড়ালো এক দীর্ঘাকৃতি সুস্থ দেহধারী এক সাধু। অসাধারণ তার মুখাকৃতি, বড় বড় চোখ, চওড়া কপাল, তার মাঝে রক্ত লাল বর্ণের একটা সিঁদুরের টিপ জল জল করছে। তিনি নির্ভীক দৃষ্টি রেখে বাঁশের মাচার উপর বসে থাকা কাপালিককে উদ্দেশ্য করে বললেন, রুলু, তোকে আমি আবারও সাবধান করছি, অবিলম্বে তুই এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। এই কথা শুনে উন্মত্ত বাজনার ধ্বনি থামল। সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ। হাওয়ায় যে সনসনানিটুকু ছিল এখন সেটাও নেই। হঠাৎ কাপালিক হেসে উঠে বলল, আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, না হলে এক্ষুনি ভস্ম করে দেব। সাধু অসংকোচে বললেন, নে, আমাকে ভস্ম করে তোর মনোবাঞ্ছা পূর্ণ কর। কাপালিকের মুখ বিকৃত হতে শুরু করলো। এক মুহূর্ত স্তব্ধ হয়ে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলো। আর অমনি অনুভব করলাম শরীরে আগুনের তাপ লাগছে। বাগানের এদিক সেদিকে ছড়িয়ে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগেছে। অন্ধকারের বুক চিরে শিয়ালের দল অপার্থিবভাবে চিৎকার করতে শুরু করেছে। গাছের ডালে ঘুমন্ত পাখিরা কোনো অজানা ভয়ে অন্ধকার আকাশে উড়ে বেড়াচ্ছে। পথের ধারে গুটিসুটি মেরে পড়ে থাকা বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে পাগলের মতন ছোটাছুটি করছে। শো শো শব্দে গরম বাতাস ছুটে আসছে। তারই মধ্যে হেঁটে আসছে জ্বলন্ত আগুনের দীর্ঘাকৃতি এক অবয়ব। আগুনের লকলকে শিখা আকাশ ছুঁই ছুঁই করছে। ধোঁয়া পাক খেয়ে উপরের দিকে উঠছে। আগুনের অবয়বের সঙ্গে চলেছে কালো আর সাদা ধোঁয়ার এক ভয়ঙ্কর কুণ্ডলী। বড় বড় শিমুল, অশ্বত্থ গাছ আগুনে পড়ছে। আগুনের সে কি ভয়ানক দাপাদাপি! সেই দেখে সাধু ধীর কণ্ঠস্বরে বললেন, রুলু, শান্ত হ, আমি তোর পথ থেকে সরে যাচ্ছি। তুই নিরপরাধ গ্রামের মানুষ, পশু পাখি, এদের এত বড় সর্বনাশ করিস না বাবা। এই কথায় কাপালিক অট্টহাস্য করে বলে উঠল, কি ভয় পেয়েছিস তো? আমি রুলু, অপার্থিব ক্ষমতার আমি অধিকারী। নে, তোরা নৃত্য শুরু কর, আর এই আহাম্মকের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দে জঙ্গলে। শিয়াল কুকুরে ছিঁড়ে খাক। কাপালিকের কথা শুনে কয়েকজন
সাধুকে পাঁজাকোলা করে তুলে ছুঁড়ে দিল অন্ধকার বাগানের দিকে। সে কি নির্মম দৃশ্য দেখলাম! বেজে উঠল বাজনার ধ্বনি। কাপালিক আবার একটা মন্ত্র পড়তে লাগলো বিড়বিড় করে। এবার দেখলাম আগুনের অবয়ব নিমিষে কালো ধোঁয়ার রূপ নিয়ে প্রকৃতিতে মিলিয়ে গেল। শরীরে যে আগুনের তাপ অনুভব করছিলাম এতক্ষণ, তা এখন আর নেই। বুঝলাম যে শক্তির আহ্বান কাপালিক করেছিল, সেই শক্তিকে সে আবার মন্ত্র পড়ে বেঁধে দিল। পৈশাচিক শোভাযাত্রা চলে যেতেই, দরজা খোলার শব্দ শুনতেই কালিকাচরণ থেমে বলল, কে? গোপাল এলি নাকি? হ্যাঁ পণ্ডিত মশাই, আপনাদের জন্য গরম চা আর তেলে ভাজা এনেছিলাম। বেশ তো, ভিতরে আয়। গোপাল ভিতরে এসে গরম চা আর তেলে ভাজা সবার হাতে ধরিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। সেই দেখে কালিকাচরণ বলল, কিরে, কিছু বলবি নাকি? বলবো বলতে একটা কথা ছিল। বেশ তো, কি কথা বল। মানে বলছিলাম কি, না থাক। কালিকাচরণ গরম চায় চুমুক দিয়ে বলল, বাহ, আজ চাটা বেশ বানিয়েছিস তো। এই কথা শুনে আমি আর মোহন একসাথে চায় চুমুক দিলাম, আর সঙ্গে সঙ্গে মোহনের ফ্যাকাশে মুখ বলে দিল, আজও বেটা চায় চিনি দেয়নি। ওদিকে কালিকাচরণের মুখে বাহবা শুনে গোপাল গদগদ হয়ে বলে উঠল, বলছিলাম কি পণ্ডিত মশাই, আপনি যেসব ঘটনার কথা অমরদার মোহনদাকে শোনান, সেই সব ঘটনার কথা আমি পাশের ঘর থেকে কান পেতে শুনি। মাঝে মধ্যে কোনো কোনো কথা শুনতেও পাই না, তখন দরজায় কান পাতি। এই করতে গিয়ে সেদিন পিছলে পড়ে গেছি, কোমরে বড্ড লেগেছে। তাই বলছিলাম যদি অনুমতি দেন, তাহলে ঘরের এক কোণে বসে শুনতে পারি, বড় শুনতে ইচ্ছে করে। এই কথায় কালিকাচরণ হেসে বলল, হারামজাদা ছেলে, আজ থেকে আমার সামনে বসে গল্প শুনবি। লুকিয়ে লুকিয়ে শুনতে গিয়ে একটা অঘটন ঘটা, আর তোর মামা এসে আমাকে 4-5 কথা শুনিয়ে যাক। তুই কি সেটাই চাস? গোপাল মাথা নিচু করে নিল। আমরা দুজনে এই রঙ্গ দেখে হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় হলো। তাও নিজেকে সামনে নিয়ে গম্ভীর হয়ে বসে রইলাম, যেন কিছুই হয়নি। এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি যা, নিজের ভাগের চা আর তেলে ভাজা নিয়ে আমার সামনে এসে বস, আর আসার সময় একটু চিনি নিয়ে আসবি। এই কথা শুনে গোপাল হাসি হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল। গোপাল ফিরে আসার আগে পরিচয় পর্বটা সেরে নিই, কেমন? নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 13টা গল্প আপনারা এর আগেই রূপকথায় শুনেছেন। যারা এই পরিবারের নতুন, তারা এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 14 পর্বের গল্প বেতাল ও গুদ্রবঙ্গার তাণ্ডব। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, মোহন, গোপাল, সাধু, রুলু কাপালিক, চন্দ্রনাথ ঘোষ, নোভা, কুসুম, হরিয়া, দেবী ও মাখন মণ্ডল। গল্প পাঠে আমি অঙ্কুশ। চন্দ্রনাথ ঘোষ, মোহন সেন ও মাখন মণ্ডলের চরিত্রে অরুণব পাল। নোভার চরিত্রে শুভশ্রী ঘোষ। কালিকাচরণ ও রুলুর চরিত্রে আমি অঙ্কুশ। সাধু, গোপাল ও হরিয়ার চরিত্রে পুণ্যেন্দু দাস। কুসুম ও দেবীর চরিত্রে সঞ্চিতা মেঘদার।
এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের 14 পর্বের গল্প বেতাল ও রুদ্রগঙ্গার তাণ্ডব। গোপাল বৈঠকখানায় ফিরে আসতে বাইরে প্রবল বৃষ্টি শুরু হলো। মনে হলো এই বৃষ্টি হঠাৎ থামবে এ আশা খুবই কম। মোহন সবার মুখের দিকে একবার চেয়ে নিয়ে বলল, ঠাকুর মশাই, গোপাল তো এসে গেছে, এবার তাহলে ঘটনার বাকিটা যদি শুরু করেন। কালিকাচরণ গল্পের রাস টেনে ধরে বলতে শুরু করলো। অনেক দিন আগের কথা, অন্তত বছর 20 তো হবেই। আমি সেবার রানাঘাট হয়ে গাংনাপুরের গোপীনগর গ্রামে চন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বাড়ি যাই। তিনি প্রথম আমার কাছে আসেন তার একমাত্র মেয়ের কোষ্ঠী বিচার করতে। কোষ্ঠী বিচার করে দেখি এমনি সব ঠিকই আছে, তবে বিবাহে তার বাঁধার যোগ আছে। সেটা কাটানোর জন্য বলি, মেয়ে বিবাহযোগ্যা হলে তাকে আমার কাছে নিয়ে আসবেন। সেই কথা শুনে ভদ্রলোক মাথা নেড়ে আমার পাওনাগণ্ডা বুঝিয়ে তিনি চলে যান। তারপর কেটে যায় 15টা বছর। আমি সেই কথা প্রায় ভুলেই যাই। একদিন দুপুরের পর চন্দ্রনাথবাবু উদ্ভ্রান্তের মতন আমার কাছে ছুটে আসেন। প্রথমে আমি উনাকে দেখে চিনতেই পারিনি। ময়লা পোশাক, মুখের বেশিরভাগ অংশ সাদা দাড়ি গোপে ঢাকা পড়েছে। 2 চোখে ভরসা হারানোর ভাব স্পষ্ট। তিনি আমার পা জড়িয়ে ধরে কেঁদে বললেন, ঠাকুর মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যেমন করে হোক আমার মেয়েটিকে বাঁচান। আপনি আমার মেয়ের কোষ্ঠী বিচার করেছিলেন, মনে পড়ে? আমার তখনও মনে পড়েনি লোকটি কে। তা ওনার কাঁধ ধরে দাঁড় করিয়ে দিয়ে বললাম, কাঁদবেন না, বিপদে পড়লে মানুষকে ভেঙে পড়লে চলে না। আপনি বসুন, আর মেয়ের কোষ্ঠী বিচারের কাগজটা সঙ্গে এনে থাকলে দেখান। লোকটি ময়লা পাঞ্জাবির পকেট হাতড়িয়ে সেটা বার করে দিলেন আমার হাতে। ভালো করে দেখতেই আমার সব মনে পড়ে গেল। বললাম, মেয়ের কি বিপদ হয়েছে সেটা খুলে বলুন। চন্দ্রনাথবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন, আমার বাস গোপীনগর গ্রামে। রানাঘাট স্টেশন থেকে 13-14 মাইল পথ ট্রেনে গেলে গাংনাপুর স্টেশন পড়ে। সেখান থেকে 1 মাইলের হাঁটা পথ পেরোলে গোপীনগর গ্রাম। চাষের জমি আর নানা ধরনের গাছে ঘেরা একেবারে অজপাড়াগা, বুঝলেন? গাংনাপুর স্টেশনের কাছে আমার একটা ছোট্ট মিষ্টির দোকান আছে। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে স্ত্রী আর মেয়ে মিলে ছোট্ট 3 জনের সংসার ভালোভাবেই চলে যায়। বাড়িতে 2টো গরু আর একটা বাছুর আছে। তাদের দেখাশোনা ও যত্নের ভার আমার মেয়ে নোভাই করে থাকে। ছোট্ট বাছুরটাকে নোভা নিজের সন্তানের মতো স্নেহ করে। বিকেল হলে নদীর পাড়ে বাছুরটাকে সঙ্গে করে নিয়ে যায় আর তার সাথেই খেলা করে। খেলা হয়ে গেলে নদীর পাড়ে বসে স্নেহময়ী মায়ের মতো বাছুরের গায়ে হাত বুলিয়ে সারা গায়ে লেগে থাকা ধুলো মুছিয়ে দেয়। বাছুরটার নাম রাখে ড্যাম্পু।
দিন দিন নবলাবণ্যে ও পরিপুষ্টিতে একটা শিশুর মতো বেড়ে ওঠে ডিয়াম্পু, মানে সেই বাছুরটা। একদিন ঘটল এক ঘটনা। আমি সেদিন দুপুরে খেয়ে দিয়ে দোকানের দিকে যাত্রা করেছি, আর আমার স্ত্রী কুসুম এঁটো বাসন কটা নিয়ে পুকুর পাড়ে মাজতে যাবে। সেই দেখে নোভা জেদ করে বসলো সে নিজেই বাসনগুলো মেজে আনবে। ওদিকে খবর এলো পাশের বাড়ির বিনি পিসিমার শরীরটা ভালো নেই, বেদম জ্বরে ভুল বকছে। পিসিমার একমাত্র ছেলে কানাই কলকাতায় ছেলে বউ নিয়ে থাকে, বছরে দু একবার মার সাথে দেখাও করতে আসে, এইটুকু। কিন্তু এবছর তারা আর আসেনি মাকে দেখতে। তার উপর পিসিমার শরীরটাও ভালো যাচ্ছে না। সেই দেখে আমি একদিন নোভাকে দিয়ে একটি চিঠি লিখিয়ে কলকাতায় তার ছেলে কানাইয়ের ঠিকানায় পাঠিয়ে দিলাম। কিন্তু চিঠির কোনো উত্তর আসছে না দেখে আমার স্ত্রী বললে, এই অপেক্ষার দিনগুলোতে বিনি পিসিমাকে না হয় আমিই দেখব। তাই খবরটা পেতেই সে ছুটে যায় বিনি পিসিমাকে দেখতে, আর নোভা এঁটো বাসন মাজতে পুকুরে যায়। ঠিক তখনই বাড়ির বাছুরটা সদর দরজা টপকে বাইরে পা রাখে। নোভা পুকুর থেকে ফিরে এসে দেখে ডিয়াম্পু মানে বাছুরটা কোথাও নেই। সে ব্যস্ত হয়ে সারা গ্রামে খুঁজে বেড়ায়। খবর একসময় আমার কানে এসে পৌঁছায়। আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে খুঁজতে লাগি। ভাবি, একটা জলজ্যান্ত প্রাণী গ্রাম থেকে কি করে উধাও হবে? পশুর মেধা না থাকলেও বোধ শক্তি আছে, সন্ধ্যের আগে নিশ্চয়ই ফিরে আসবে। আর হলো তাই। সন্ধে নামতেই বাড়ির সদর দরজা দিয়ে ডিয়াম্পু ভিতরে ঢুকে তুলসী মঞ্চের সামনে এসে দাঁড়াতেই সেখানে ধপ করে মাটিতে পড়ে গেল। সেই দেখে আমরা সবাই লণ্ঠন হাতে ছুটে এলাম। লণ্ঠনের আলো তুলে ধরতেই আমার সর্বাঙ্গ কেঁপে গেল। কি বলবো ঠাকুর মশাই, মানুষ যে এত নির্মম হতে পারে তা আমি সেদিন প্রথম টের পেলাম। বললাম, কেউ বাছুরটাকে মেরেছিল কি? চন্দ্রনাথবাবু চোখের জল ধুতির গোছা দিয়ে মুছে নিয়ে আবার বলতে শুরু করলেন। সারা গায়ে লাঠির দাগ, সাদা চামড়ার জায়গায় জায়গায় রোয়া উঠে লাল রক্ত জমে আছে, গলার কাছে অনেকটা কাটা, পিছনের ঠ্যাংটা ভাঙা। নোভা তখন বিনি পিসিমার ঘরে ছিল। ডিয়াম্পু ফিরে এসেছে এই খবর পেয়ে সে ছুটে এলো। আমি ভয় পাচ্ছিলাম ডিয়াম্পুকে এই অবস্থায় দেখলে মেয়েটাকে কিভাবে আমরা সামলাবো। সে যে নিজের প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসে। কিন্তু সেদিন নোভা এমন একটা কাজ করলো যা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। সে ডিয়াম্পুর পাশে বসে গায়ে হাত বুলিয়ে দিল। হাতের ছোঁয়া পেতেই ভয় বিহ্বল অবলা জীবটা তার পা ছেড়ে উঠে দাঁড়ানোর জন্য একটা ব্যর্থ চেষ্টা করে আবার মাটিতে এলিয়ে পড়ল। মেঝে লাল রক্তে ভেসে যাচ্ছে। চোখের পাতা বার করে ফেলে। একবার বড় কালো চোখের অসহায় করুণ দৃষ্টি রেখে নোভার দিকে সে চাইল। তারপর ডিয়াম্পুর চোখের দুই কোণ বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। দু একবার কেঁপে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রাণীটা ঘুমিয়ে গেল চিরদিনের জন্য। নোভার চোখে সেদিন আমি কোনো জল দেখিনি। হয়তো কাঁদতে ভুলে গিয়েছিল। সে ঘরে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে শুধু বলেছিল, দয়া নেই, মায়া নেই, ভয় নেই, ধর্ম নেই, এ জগতে কিচ্ছু নেই।
এই কথাগুলো আজও আমার কানে বাজে, বুকটা ভয়ে কেঁপে ওঠে। পরদিন ভোর রাতের দিকে বিনি পিসিমা মারা গেলেন। তার একমাত্র ছেলে কানাই মার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে আবার কলকাতায় ফিরে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কাটলো। নোভা ধীরে ধীরে আগের মতোই হয়ে উঠছিল। সারাদিন নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। আমিও পুরনো কথা ভুলে মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। একদিন নোভার বিয়ের একটা ভালো সম্বন্ধ এলো। ছেলে খুব ভালো, রানাঘাটে নিজের কাপড়ের দোকান আছে। তার বাবা আমার বাল্য বন্ধু। মেয়েকে যখন বিয়ে দিতেই হবে তখন আর দেরি কেন। তাই বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এই বিয়েতে নোভাও বেশ খুশিই ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো মেয়েটার কে জানে। বিয়ের 1 সপ্তাহ আগে একদিন এসে বলল, বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমি বললাম, সবাইকে বলা হয়ে গেছে, আর এখন ছেলের বাড়িতে এ খবর গেলে আমরা যে আর এ বাড়িতে থাকতে পারবো না। সবাই আমাদের এক ঘরে করে দেবে। অনেক বুঝিয়েও মেয়েকে বিয়েতে রাজি করানো গেল না। বিয়ে ভেঙে গেল। তার কিছুদিন পর এক সন্ধ্যায় আমি বাড়ি ফিরে শুনি যে নোভা দুপুরে বাসন মাজতে পুকুরে গিয়েছিল। তারপর সে আর বাড়ি ফেরেনি। এঁটো বাসন পুকুর পাড়ে পড়ে আছে, কিন্তু সেখানে নোভা নেই। আমি এই কথা শুনে গ্রামের কিছু চেনা লোকজনকে নিয়ে নোভাকে খুঁজতে বেরিয়ে পড়ি। অনেক খুঁজেও তার কোনো হদিশ পাই না। ওদিকে স্ত্রী কুসুমকে ঠেকিয়ে রাখা যায় না। সে নোভার জন্য কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছে। এমন সময় বাড়ির সদর দরজায় টোকা পড়ল। রাত তখন 11টার কাছে হবে। আমি লণ্ঠন হাতে ধরে দরজা খুলে দিলাম। দেখি দরজার বাইরে নোভা দাঁড়িয়ে, মাথার চুল এলোমেলো, কপাল ফেটে রক্ত ঝরছে, পরনের শাড়ি ছেঁড়া, শাড়ির আঁচল মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলি মা? কি হয়েছে তোর? আমার কোনো কথার উত্তর না দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। সেই দেখে ওর মা ওকে খুব মারলো। মুখ পুরি মেয়ে, তুই বাসন ফেলে কোথায় গিয়েছিলি? বল, চুপ করে থাকিস না। চুপ করে থাকলে আরো মার খাবি। বাড়িতে ফিরে এলি কেন? জলে ডুবে মরতে পারলি না? আহ, কি করছো কুসুম? শান্ত হও, ওকে সময় দাও, ও নিশ্চয়ই বলবে। মেয়েটা সেদিন শত মার খেয়েও চুপ করে দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতর হাঁটতে লাগলো আর বলল, দয়া নেই, মায়া নেই, ভয় নেই, ধর্ম নেই, এ জগতে কিচ্ছু নেই। এই কথা শুনে আমার সর্বাঙ্গ কেঁপে গেল। তারপর থেকে মেয়েটা আমার কাঠের পুতুল হয়ে গেছে। প্রাণ আছে, কিন্তু তাতে কোনো চেতনা নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ ওর মধ্যে এতটুকু চেতনার ভাব ফিরিয়ে দিতে পারেনি। আমরা যখন মনের দিক থেকে হেরেই গিয়েছিলাম, তখন একদিন আমার স্ত্রী কুসুম আপনার বানিয়ে দেওয়া নোভার কোষ্ঠী বিচারের কাগজটা খুঁজে পায়। তখন আপনার কথা আমার মনে পড়ে যায়, আর আমি সকালে ট্রেন ধরে এখানে ছুটে আসি। আপনার বানিয়ে দেওয়া কোষ্ঠীর কথা সব মিলে গেছে। এখন আপনি আমার মেয়েটাকে রক্ষা করুন ঠাকুর মশাই। বেশ, তাহলে আর দেরি না করে আমাদের এক্ষুনি রওনা হওয়া দরকার গোপীনগরের উদ্দেশ্যে।
আমার কথায় চন্দ্রনাথবাবু কেঁদে উঠে বললেন, আপনি ভগবান। ধমক দিয়ে বললাম, আমি ভগবান নয়, রক্ত মাংসে গড়া মানুষ। আপনি একটু বসুন, আমি আসছি। কিছু দরকারি জিনিস গুছিয়ে গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম। গাংনাপুর স্টেশনে যখন পৌঁছালাম তখন সন্ধে 7টা। খুবই ছোট্ট স্টেশন, টিনের চাল দেওয়া একটা টিকিট ঘর, প্ল্যাটফর্ম মাটির সঙ্গে মিশে একাকার। স্টেশন থেকে বেরোতেই দু একটা ছোট বড় দোকান চোখে পড়ল, সবই প্রায় বন্ধ। চারিধারে আম, জাম, বেল আর নিম গাছে ঘেরা। একধারে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে, গাড়ির উপর বাঁশের চালের এক কোণে ঠেসান দিয়ে কেউ ঝিমোচ্ছে। হাতের পাশেই তার জ্বলন্ত লণ্ঠন রাখা। চন্দ্রনাথবাবু সেদিকে তাকিয়ে হেঁকে বললেন, কে রে, হরিয়া নাকি? হ্যাঁ বাবু, তা গোপীনগরে যাবি তো? যাবা বলেই তো বসে আছি। বিকাল থেকে একটাও খদ্দের নেই, তাই তো জব্বর ঠান্ডার মধ্যেও বসে আছি। বেশ বেশ, ঠাকুরমশাই উঠে বসুন। চড়ে বসতেই গরুর গাড়ি দুলতে দুলতে চলতে লাগলো গ্রামের পথে। রাস্তায় আলো নেই, দুধারে আম, জাম আর বাবলা গাছে আরো অন্ধকার করেছে। গাছের ফাঁক দিয়ে মাঝে মধ্যে চাঁদের আলো গ্রাম্য মেঠো পথে এসে পড়েছে। চারিপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে পেঁচার ডাক শোনা যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর কিছুটা ফাঁকা জায়গার উপর দাঁড়িয়ে থাকা একটা বাড়ির দরজার সামনে এসে আমাদের গরুর গাড়ি থামলো। গাড়ি থেকে নামতেই দেখলাম পাশাপাশি দুটো বাড়ি। একটা বাড়ির সদর দরজায় মরচে ধরা বড় একটা তালা ঝুলছে। চন্দ্রনাথবাবু বাড়ির দরজায় শেকল নেড়ে ডাকলেন, কুসুম, দরজা খোলো, আমরা এসেছি। সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা একটু ফাঁক হলো, আর সেই ফাঁক দিয়ে এক জোড়া চোখ উঁকি দিয়ে আমাদের দেখে নিতেই দরজা খুলে গেল। একজন মাঝবয়সী মহিলা লণ্ঠন হাতে দাঁড়িয়ে। চন্দ্রনাথবাবু বললেন, নোভা কিছু মুখে তুলল কি? না, কত চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। আমার সঙ্গে ঠাকুরমশাই এসেছেন। এই কথা শুনে ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এসে প্রণাম করে বললেন, বাবা, আমি নোভার মা কুসুম। আপনি যে এত কষ্ট করে এখানে এসেছেন, এটাই আমার কাছে অনেক। আসুন, আপনি ভিতরে আসুন। ভিতরে যেতেই দেখলাম তুলসী বেদিকে ঘিরে একটা বড় ছড়ানো উঠোন, তারই সামনে সার দেওয়া 5টা মাটির ঘর। এক পাশে একটা গোয়াল ঘর, সেখানে দুটো গরু বসে জাবর কাটছে। কুসুম ঘরের দাওয়ায় একটা লোহার পেরেকে হাতে লণ্ঠনটা ঝুলিয়ে দিয়ে আমার হাত মুখ ধোয়ার জন্য গরম জল এনে দিল। গরম জলে মুখ ধুলেও শীতের হাত থেকে নিস্তার নেই, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই কুসুম খাঁটি গরুর দুধ দিয়ে বানানো গরম চা আর মুড়ি দিয়ে গেল। চা খাওয়া হলে নোভাকে দেখতে ওর ঘরে গেলাম। ভেজানো দরজার পাল্লা খুলতে যাব, এমন সময় ঘরের দাওয়ায় লোহার পেরেকে ঝুলে থাকা লণ্ঠনটা হঠাৎ মাটিতে পড়ে
কাপড়ের আসনে আগুন লেগে গেল। দেখলাম যে আসনে বসে আমি কিছুক্ষণ আগে চা খেয়েছিলাম সেটা ওই আসন। চন্দ্রনাথবাবু ছুটে গিয়ে বালতি ভর্তি জল এনে ঢেলে দিতেই আগুন নিভে গেল। এই ব্যাপারে কুসুম চিন্তিতভাবে প্রশ্ন করল, বাবা, এসব কি হচ্ছে? লোহার পেরেক অক্ষত, এদিকে বাইরে কোনো বাতাসও বয়নি, তাহলে লণ্ঠন পড়ল কি করে? কথা শেষ না হতেই রান্নাঘরের জিনিসপত্র হুড়মুড় করে পড়ে গেল। সেই শব্দ শুনে চন্দ্রনাথবাবু এগোতে যাচ্ছিলেন। বললাম, দাঁড়ান, কোথাও যাবেন না। এসব কাজ ঈশ্বরের নয়, তা আমি জানি। ঈশ্বর হচ্ছেন উদার প্রকৃতির। এই সবই হলো কোনো উগ্র অপদেবতার কাজ। আমি এখানে আসায় তারা অসুবিধায় পড়েছে। চন্দ্রনাথবাবু অবাক হয়ে বললেন, তাহলে তো বড় বিপদ। ভয় নেই, যে অপদেবতা এই বাড়িতে এসেছে তাকে এই বাড়ির গৃহদেবতা প্রবেশ করতে দেয়নি। তাই আপনাদের তারা সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, শুধু ভয় দেখাতে পারে। ঘরের ভেজানো দরজা খুলতেই দেখলাম কোলঙ্গায় একটা মাটির প্রদীপ জ্বলছে। ঘরের জানালা বন্ধ। কাঠের পুরনো হাতল ভাঙা চৌকি জানালা থেকে হাতখানেক দূরে। দুটো বালিশ মাথার নিচে রেখে শুয়ে আছে নোভা। শীতকাল, তাই নোভার সারা গা লেপে ঢাকা, শুধু মুখখানা বেরিয়ে আছে। মুখটা প্রতিমার মতন সুন্দর। বন্ধ চোখ দুটো দেখলে বড়ই করুণাময় বলে মনে হয়। কুসুম মৃদু স্বরে ডাকল, নোভা, মা আমার, চোখ খোলো মা। এই কথা শুনে নোভা পাশ ফিরে শুল। তারপর অনেক ডাকাডাকি করা সত্ত্বেও যখন নোভা কোনো উত্তর না দিয়ে মরার মতন পড়ে রইল, তখন আমি বললাম, চন্দ্রনাথবাবু, জানতো রান্নাঘর থেকে এঁটো বাসনগুলো নিয়ে আসুন। আমার এই অপ্রত্যাশিত কথায় বাড়ির কর্তার গিন্নির মুখে অবাক ও বিস্ময়ের ভাব ফুটে উঠল। হাতের ইশারায় বুঝিয়ে দিতেই কুসুম কতকগুলো কাঁসার পরিষ্কার বাসন এনে দিল। বাসনের শব্দ পেতেই নোভা হুড়মুড় করে বিছানায় উঠে বসল। তার চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ। এতক্ষণ চোখ বোঝা ছিল বলে আমি বুঝতে পারিনি। নোভা আমার উপর দৃষ্টি রেখে জড়ানো গলায় বলল, তুই তাহলে এখানেও এসে গেছিস? জবুথবু হয়ে ওখানে দাঁড়িয়ে রইলি কেন? কাছে আয়, তোকে ভালো করে দেখি। কি যা তা বলছিস মা? উনি কে তুই জানিস? কুসুম ভয়ার্ত গলায় বলে উঠল, নোভা, নোভা কথা বলছে। কিন্তু নোভা এবার যা করলো তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। হঠাৎ কুসুমের একটা হাতের কবজি ধরে নোভা নিজের কাছে টেনে আনলো আর নিজের ধারালো নখ দিয়ে কুসুমের মুখের একদিক ফালি ফালি করে দিল। কুসুম আর্তনাদ করে উঠল। লাল রক্তে কুসুমের সারা মুখ ভরে গেল, আর সঙ্গে সঙ্গে নোভা বিকট হাসি হেসে কুসুমের হাত ছেড়ে দিল। আমি নিজের ঝোলা থেকে একটা জবা ফুল বার করে তাতে মন্ত্র পড়ে নোভার দিকে ছুঁড়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে জবা ফুল কোনো অদৃশ্য শক্তিতে বাধা পেয়ে মাটিতে পড়ে গেল, আর তাতে আগুন লেগে গেল। নোভা এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে বলল, কত ছোড়া আমার দিকে ফুল ছুঁড়ে মারে প্রেম করতে,
তাই বলে নোভা কারোর প্রেমে পড়ে না, কিন্তু আমি তোর প্রেমে পড়েছি। আমার এই মাখনের মতো গায়ের চামড়া, এক মাথা চুল, ছিপছিপে শরীর সব তোকে দেব। তুই শুধু আমাকে একটা সন্তান দে। বললাম, তুই সন্তান দিয়ে কি করবি? আমার ইষ্ট দেবতাকে নিবেদন করব। বুঝলাম, নোভার শরীরে যে অপশক্তি আছে তা ক্রমেই তীব্র হয়ে উঠছে। তার প্রভাবে আমার শরীরে দারুণ একটা অস্বস্তির ভাব অনুভব করছি। আমি কিছুতেই সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না। তখন মনে মনে মিতু মাকে স্মরণ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে নোভা বিছানায় শুয়ে পড়ল আর বলল, যা, তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমাবো। দেখলাম শরীরে অস্বস্তির ভাবটা কমে গেছে। ঘরের দরজা ভেজিয়ে বাইরে বেরিয়ে এলাম। আয়ুর্বেদিক গাছের কিছু পাতা বেটে তার রসে একটা কাপড়ের টুকরো ভিজিয়ে কুসুমের মুখের ক্ষত জায়গায় বেঁধে দিলাম। রক্ত বন্ধ হলেও জ্বালা কমল না। চন্দ্রনাথবাবু জিজ্ঞাসু দৃষ্টি রেখে বললেন, ঠাকুরমশাই, নোভার কি হয়েছে? ও এরকমভাবে কথা বলছে কেন? বললাম, এই বাড়ির কোনো একটা জায়গায় অপদেবতার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, যার নিত্য সেবা করছে আপনার মেয়ে মনুষ্য রক্ত দিয়ে। এই কথা শুনে কুসুম কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, নোভা মনুষ্য রক্ত কোথায় পাবে? ও তো এই ঘরেই দিবা রাত শুয়ে থাকে। খুব সহজ ব্যাপার। এইমাত্র নোভা আপনার মুখে যে আঁচড় কাটল তা দেখে আপনারা বোধ করি বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছি ও কেন এমন করলো। কেন কেন করলো বাবা, বলুন। কারণ ও বুঝেছিল যে অপশক্তির প্রভাব ওর শরীরকে বহন করছে, আমি ওর ঘরে প্রবেশ করায় তার ক্ষমতা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই নোভা নিজের শক্তিকে বৃদ্ধি করতে আপনাকে আক্রমণ করে, আর যখনই আপনার শরীর থেকে রক্তের ফোঁটা মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে অপদেবতা তা গ্রহণ করে আর অপশক্তির প্রভাব বেড়ে যায়। তাই আমার ঐশ্বরিক শক্তিও তখন কোনো কাজ করে না। চিন্তা করবেন না, মায়ের প্রতি ভরসা রাখুন। ভোর হলে আমি নোভার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেব। রাতে লুচি, বেগুন ভাজা, আলুর দম আর প্যারা সহযোগে খাওয়া সারলাম। চন্দ্রনাথবাবু একটা ঘর খুলে পরিপাটি করে বিছানা পেতে আমার শোয়ার ব্যবস্থা করে দিলেন। বিছানায় শুয়ে হাত পা ছড়াতে না ছড়াতেই গভীর ঘুমে ডুবে গেলাম। কালিকাচরণ এতটা বলে থামল। গোপাল বলল, এর মধ্যে মধ্যরাতে আপনার ঘুম ভাঙল, আর হঠাৎ ঠান্ডা হাওয়ায় ঘরের জানলার একটা পাল্লা খুলে গেল। জানলাটি বন্ধ করতে গিয়ে ওই বাজনার শব্দ শুনলেন। তার মানে দরজার বাইরে লুকিয়ে লুকিয়ে তুই বাকিটা শুনেছিস। গোপাল লজ্জায় মাথা নিচু করে নিল। মোহন বলল, তাহলে গোপাল ঘরে আসার সময় যেখানে থেমেছিলেন তারপর থেকেই না হয় বলুন। কালিকাচরণ চোখ বুজে বলল, কোথায় থেমেছিলাম বেশ? আমি বললাম, একজন আগন্তুক বাড়ির ভিতরে কিছু একটা জিনিস ছুঁড়ে দিল। আপনি অন্ধকারে মিশে দোকানের সামনে বসে সেই দৃশ্য দেখলেন। তারপর এক সাধুকে অন্ধকার বাগানে ছুঁড়ে ফেলে দিয়ে কাপালিকের পৈশাচিক শোভাযাত্রা চলে গেল। কালিকাচরণ চোখ খুলে আবার বলতে শুরু করল, তারপর বাড়ির ভিতর গিয়ে দাওয়ার উপর রাখা লণ্ঠনের আলোটা একটু উস্কে দিয়ে
সেটা হাতে তুলে এগিয়ে গেলাম পথের ধারের বাগানের দিকে। চারিধারে পড়ে থাকা শুকনো পাতা পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কোনো গাছ আধপোড়া হয়ে দাঁড়িয়ে আছে। বাতাস ভারী হয়ে আছে বিকট একটা পোড়া গন্ধে। কিছু দূর এগোতেই লণ্ঠনের ম্লান ঘোলাটে আলোয় দেখলাম মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই সাধু। কিছুতে আঘাত খেয়ে তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। কোনো রকমে পাঁজা কোলা করে তুলে এনে বাড়ির উঠোনে শুইয়ে দিয়ে চোখে জলের ছিটা দিতেই তিনার জ্ঞান ফিরল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুই বাবা? তোকে তুই গ্রামে কখনো দেখিনি। আমি সাধুকে প্রণাম করে বললাম, আমি কালিকাচরণ, মায়ের নাম করি। চন্দ্রনাথবাবুর একমাত্র মেয়ে নোভার বিপদের কথা শুনে আজ সন্ধ্যা এখানে আসি। সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে বলল, সময় থাকতে চলে যায় এখান থেকে। যে শক্তির সামনে তুই দাঁড়িয়েছিস তার সামনে তোর কোনো বিদ্যাই টিকবে না, তোকে দিয়ে হবে না। এই শক্তির মুখোমুখি দাঁড়াতে হলে তোকে জ্বালামুখী হতে হবে। বললাম, আমাকে ক্ষমা করবেন সাধুবর। যে ক্ষমতার উপর আমি অগাধ বিশ্বাস রেখে এখানে এসেছি, সেই মহামায়া আমাকে খালি হাতে ফিরে যেতে দেবেন না। তিনি কিছু একটা উপায় নিশ্চয় করে দেবেন। বেশ, যদি নোভাকে এই বিপদ থেকে উদ্ধার করতে তুই সফল হোস, তাহলে পশ্চিম পাড়ার দিঘির কাছে আসবি। আমার একটা বিশেষ কাজ আছে। ঈশ্বর তোর মঙ্গল করুন। এই বলে সাধু খোঁড়াতে খোঁড়াতে অন্ধকার পথে মিলিয়ে গেলেন। আমি সদর দরজা ভেজিয়ে ঘরে শুতে যাব বলে যেই এগিয়েছি, তখনই মনে হলো গোয়াল ঘরে কিছু একটা জিনিস চোখের পলকে সরে গেল। আমি লণ্ঠন হাতে সন্তর্পণে সেদিকে এগিয়ে গেলাম, কিন্তু গোয়াল ঘরে দুটো গরু ছাড়া কিছুই আর চোখে পড়ল না। নিশ্চিন্ত হয়ে ফিরব বলে যেই পা বাড়িয়েছি, অমনি আমার পায়ে কিছু একটা জিনিস ঠেকল। লণ্ঠনের আলো নিচু করে ধরতেই যা দেখলাম তা অতি ভয়ঙ্কর। কালিকাচরণের কথায় গোপাল কেঁপে উঠে বলল, কি দেখলেন পণ্ডিত মশাই? কালিকাচরণ দম নিয়ে বলল, দেখলাম পায়ের কাছে একটা রক্তমাখা কলার পাতা পড়ে আছে, আর তারই কিছুটা দূরে গোয়াল ঘরের এক কোণে গড়িয়ে গেছে একটা সদ্যজাত শিশুর কাটা মুন্ডু। আমি তখন বেশ বুঝতে পেরেছি বাড়ির বাইরে দাঁড়িয়ে যে আগন্তুক লুকিয়ে কলার পাতার মোড়ক ছুঁড়েছিল এটা সেই বস্তু। তার মানে এই গৃহে যে অপদেবতা আছে তার খবর অনেকেই জানে। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাচ্চার কাটা মুন্ডুটা আবার সেই কলার পাতায় মুড়িয়ে ফেলে আসি বাড়ি থেকে অনেকটা দূরে। পরদিন ভোর হলে চন্দ্রনাথবাবুকে বললাম, 5টা ময়ূরের পালক আর তিসির তেল জোগাড় করে রাখুন, দরকার পড়লেই দেবেন। তিনি মাথা নেড়ে চলে গেলেন। আমি নোভাকে দেখতে ওর ঘরে গেলাম। দেখি বিছানার এক কোণে সে হাঁটুতে মুখ গুজে বসে আছে। সকালের স্নিগ্ধ আলো ঘরের খোলা জানালা দিয়ে এসে মেঝেতে পড়েছে। আমি বিছানার একপাশে বসে বললাম, কি নাম তোমার? নোভা কোনো উত্তর দিল না। গতকাল রাতের ব্যাপারটা মাথায় রেখে জিজ্ঞাসা করলাম, তোমার কোনো কষ্ট হলে আমাকে বলতে পারো, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে। এই কথায় নোভা কেঁদে উঠে বলল, আপনি আমাকে ক্ষমা করে দেবেন।
আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এই কথা শুনে ঘরের দাওয়ায় দাঁড়িয়ে কুসুম বলল, বাবা, আজ সকাল থেকেই নোভা আমাদের সাথে ঠিক আগের মতো কথা বলেছে, এমনকি গতকাল রাতের ব্যাপারে ক্ষমাও চেয়েছে। মনে মনে ভাবলাম গতকাল রাতে শিশুর কাটা মুন্ডুটা বাইরে ফেলে এসে কিছু ভুল করিনি, তাই তো আজ অপদেবতার প্রভাব নোভার উপর কিছুটা হলেও কম। পরীক্ষা করার জন্য বললাম, তোমাকে আমি তখন ক্ষমা করব যখন তুমি বলবে তোমার ইষ্ট দেবতাকে। এই কথায় নোভা বিছানায় বসে হঠাৎ সামনে পিছনে দুলে দুলে মাথা ঝাঁকাতে লাগলো। মাথা ঝাঁকানোর ভঙ্গি দেখে গতকাল রাতে দেখা বাজনার তালে হেঁটে যাওয়া মহিলাদের কথা মনে পড়ে গেল। আমি জবা ফুল নেব বলে যেই আমার ডান হাত এগিয়েছি, অমনি বিদ্যুতের মতন নোভার সর্বনাশী হাত সাঁড়াশির মতন চেপে ধরল আমার হাতের কবজিকে। সঙ্গে সঙ্গে আমার মাথায় শুরু হলো অসহ্য যন্ত্রণা। এক অপার্থিব শক্তি যেন আমাকে টেনে নিচ্ছে তার দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কোনো রকমে বাঁ হাত দিয়ে হাতড়ে চলেছি কাঁধের ঝোলা, আর ঠিক তখনই হাতে ঠেকলো জবা ফুল। এক মুহূর্ত দেরি না করে সেই জবা ফুল হাতের মুঠোয় শক্ত করে ধরে মন্ত্র পড়ে নোভার মাথায় রাখলাম। আর সঙ্গে সঙ্গে নোভার ওই বিস্ফারিত চোখ ঢুলুঢুলু হয়ে উঠল। সর্বাঙ্গ কেঁপে পড়ে গেল বিছানায়। চন্দ্রনাথ বাবুকে ডেকে বললাম, অবিলম্বে নোভাকে নিয়ে পুকুর পাড়ে আমাদের যেতে হবে, তারপর যা করার আমি করব। আমার কথায় নোভাকে নিয়ে যাওয়া হলো সেই পুকুরের ধারে, যেখানে সে এঁটো বাসন ফেলে একদিন কোথাও চলে গিয়েছিল। পুকুরের একপাশে একটা বড় পাঁকুড় গাছ হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা কলা গাছ। স্থানটি ফাঁকা। পুকুরের জল পানযোগ্য না হলেও বাসন মাজা যায়। কয়েকটা ইঁটো বাসন ছড়িয়ে তার সামনে নোভাকে বসিয়ে দিলাম। নোভা তখনও একটা ঘোরের মধ্যে আছে, তাই সে চুপ করে বসে পড়ল। তারপর মন্ত্র পড়ে পুকুরের জলের দিক বাদ দিয়ে একটা গণ্ডি কেটে দিলাম তার চারপাশে, যাতে অপশক্তির প্রভাব জেগে উঠলে সে ওই গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে। তারপর চন্দ্রনাথবাবু ও কুসুমকে বললাম, আপনারা কোথাও লুকিয়ে থাকুন, ভয় পাবেন না। আপনার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি না ডাকলে আপনারা আসবেন না। আমার কথায় তারা লুকিয়ে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ দেখলাম নোভা আবার দুলতে শুরু করেছে। বুঝলাম ধীরে ধীরে অপশক্তির প্রভাব ওর মধ্যে বাড়ছে। এক সময় জোরে জোরে মাথা ঝাঁকিয়ে সে উঠে দাঁড়ালো আর এগিয়ে যেতে লাগলো পুকুরের জলের দিকে। জল কোমর ছাপিয়ে এক সময় গলার কাছে উঠে এলো, আর তখনই সে দুহাত শূন্যে তুলে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করতে লাগলো। তারপর জল থেকে উঠে এলো পাড়ে, ভেজা গায়ে এগোতে লাগলো বাড়ির দিকে। কিছুটা এগোতেই গণ্ডিতে পা ঠেকলো তার, আর সঙ্গে সঙ্গে নোভার বিকট চিৎকারে পুকুরের চারিধার কেঁপে উঠল। সেই দেখে কুসুম গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু চন্দ্রনাথ বাবু তাকে আটকালেন। এখন নোভা খাঁচায় বন্দি বাঘিনীর মতন জলে ভেজা কাপড়ে গণ্ডির মধ্যে পাক খাচ্ছে। ক্রোধের বশে ইঁটো বাসন ছুঁড়ে ফেলতে লাগলো পুকুরের জলে। আমি এবার
নোভার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই নোভা ভেজা শাড়ির আঁচল কাঁধ থেকে নামিয়ে দিয়ে কুতকুতে চোখে তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, তুই আমায় ভোগ করবি বলে গণ্ডিতে বেঁধেছিস, তাই না? বেশ বেশ, কাছে আয়। আমার ইষ্ট দেবতা রক্ত চায় আমার শিশুর। নোভার আচরণ আমার কাছে সেদিন বড়ই আশ্চর্য লেগেছিল। ওর ওই কথাগুলোর মধ্যে কোথাও লুকিয়েছিল ওর সাথে ঘটে যাওয়া কোনো ঘৃণ্য সত্য ঘটনা। আমি আর দেরি না করে তিসির তেল মাখানো 5টা ময়ূরের পালকে আগুন ধরিয়ে দিলাম, যাতে অপশক্তির প্রভাব নোভার শরীরকে ছেড়ে দেয়। পালক যত পুড়তে লাগলো, নোভার শরীর তত শান্ত হতে লাগলো। বললাম, তোর ইষ্ট দেবতাকে কোথায় রেখেছিস? নোভা নিচু স্বরে বলল, গোয়াল ঘরের পিছনে। এই বলে গণ্ডির মধ্যে সে পড়ে গেল। এবার আমি চন্দ্রনাথ বাবু ও কুসুমকে গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে বললাম। তিনারা ছুটে আসতেই কুসুম বলল, বাবা বাবা, কোনো উপায় হলো? আমার আমার মেয়েটা যে তিলে তিলে কষ্ট পেয়ে মরছে। বললাম, যে কারণে নোভাকে এখানে এনেছিলাম সেই কাজ সফল হয়েছে। চন্দ্রনাথবাবু কিছু বলতে যাচ্ছিলেন, আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, সময় খুব কম, তাই আমাকে আমার কাজ সম্পন্ন করতে দিন। নোভাকে শক্ত করে ধরে দাঁড় করান। ওনারা তাই করল। তখন আমি নোভা যেখানে দাঁড়িয়েছিল তার ডান পায়ের নিচের কিছুটা মাটি তুলে নিয়ে ঠিক তার পিছনে ফেলে তার উপর থুতু ফেলতে বললাম। থুতু ফেলার সঙ্গে সঙ্গে নোভা বলে উঠল, আমি কোথায়? বাড়ি ফিরে গোয়াল ঘরের পিছনে মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ল ছোট্ট একটা বাচ্চার মতন দেখতে কদাকার এক মূর্তি। শরীরের চেয়ে মাথা বড়। তখনও মূর্তির ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। সেই মূর্তি দেখে নোভা আঁতকে উঠে বলল, মা, এই মূর্তি এক্ষুনি ভেঙে ফেল, না হলে সে আবার এসে যাবে। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 14 পর্বের গল্প বেতাল ও গুদ্রবঙ্গা তাণ্ডবের প্রথম অধ্যায়। আজকের গল্প পাঠে আমি অঙ্কুশ। প্রথম অধ্যায়ে যারা বিভিন্ন চরিত্রে ছিলেন, চন্দ্রনাথ ঘোষ, মোহন সেন ও মাখন মণ্ডলের চরিত্রে অরুণব পাল, নোভার চরিত্রে শুভশ্রী ঘোষ, কালিকাচরণ ও রুলু কাপালিকের চরিত্রে আমি অঙ্কুশ, সাধু, গোপাল ও হরিয়ার চরিত্রে পুণ্যেন্দু দাস, কুসুম ও দেবীর চরিত্রে সঞ্চিতা মেঘদার, কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। বেতাল ও গুদ্রবঙ্গার তাণ্ডব গল্পের 2য় অধ্যায় নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরব শুধুমাত্র রূপকথায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রূপকথার সঙ্গে থাকুন। শুভরাত্রি।